গান্ধীজির স্মৃতিবিজড়িত শহর কৌশানী, উন্মুক্ত হিমালয়ান রেঞ্জ, চারিদিকে সবুজ গাছপালা আর সাথে রয়েছে দারুণ দারুণ ল্যান্ডস্কেপ। আশেপাশে রয়েছে বিভিন্ন রকমের মন্দির, ওক, দেওদার, পাইনের জঙ্গল জায়গাটাকে করে তুলেছে আরো মনোরম। তাই চিরকালই বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য হলো কৌশানী। আজকের ব্লগে থাকছে এই কৌশানীরই সমস্ত ডিটেলস। আমরা বিনসার থেকে কৌশানী এসেছিলাম। বিনসার থেকে কৌশানী 65 কিলোমিটার, টাইম লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো। Hanging on, walking tall. Some days I got no use for it all. কাসার দেবী দর্শন লাভ না হলে বাঙালির কুমায়ুন ভ্রমণ এক প্রকার অসম্পূর্ণই থেকে যায়। বিনসার থেকে কৌশানী আসার সময় আমরা কাসার দেবী টেম্পলে দর্শন করে নিলাম। 1897 সালে কাঠমাটিয়া পাহাড়ে একাকী আরোহণ করে স্বামী বিবেকানন্দ পৌঁছেছিলেন কাসার দেবী মন্দিরে। এখান থেকে দূরের পাহাড়ের ভিউ অসাধারণ, সবুজ উপত্যকা আর পাহাড়ের বিভিন্ন রকমের রেঞ্জ, দারুণ লাগে এখান থেকে দেখতে। কথিত আছে মন্দির সংলগ্ন একটি গুহায় স্বামীজি দীর্ঘকালীন ধ্যানমগ্ন ছিলেন। এই মন্দির প্রায় 2 থেকে 2.5 বছরের পুরনো। সে যুগে দেবমূর্তি ছিল না, এখন আছে। এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই কিছু তুলতে পারলাম না। কাসার দেবী টেম্পলে আসতে গেলে কিন্তু বেশ অনেকটা সিঁড়ি উপরে উঠতে হয়। নিচে পার্কিং এর গাড়িগুলো দেখা যাচ্ছে, বুঝতেই পারছেন কতটা উপরে উঠতে হয়েছে আমাদের। দেবী টেম্পল আমাদের দেখা হয়ে গেছে, চলো। এখন আমরা এগিয়ে চললাম কাটারমাল সূর্য মন্দিরের দিকে। কুমায়ুন অঞ্চলের একমাত্র সূর্য মন্দিরটি রয়েছে এখানেই। কংক্রিটের ঢালাই করা রাস্তায় প্রায় যেতে হয় 1 থেকে 1.5 কিলোমিটার মতো। আশেপাশে ছোটোখাটো গ্রাম রয়েছে আর পথে দেখা মিলল বেশ কিছু হোমস্টের। কোনারকের সূর্য মন্দিরের পর এই মন্দির ভারতের অন্যতম ঐতিহাসিক সূর্য মন্দির। এটাই ভালো লাগছে বাবা। 1 কিলোমিটার হাঁটা হচ্ছে, সকালবেলা যাওয়া আসা মিলিয়ে 4 কিলোমিটার, এখন এখানে 2 কিলোমিটার। প্রায় 20-25 মিনিট হাঁটার পর চলে এলাম মন্দিরে। এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়েছিল কাতুরি বংশের রাজা কাটারমলের রাজত্বকালে। 13 শতকে সেই থেকে এই মন্দিরের নাম হয় কাটারমল সূর্য মন্দির। এখান থেকে দূরে সবুজ উপত্যকা ঘেরা পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগে। মূল মন্দিরের বেশ কিছু অংশ কালের নিয়মে ভেঙে পড়েছে। মূল মন্দির ঘিরে রয়েছে প্রায় ছোট বড় 44টি ছোটখাটো মন্দির। মূল মন্দিরের চূড়ার মধ্যে চৌকো একটি গহ্বর রয়েছে। বছরে 2 বার, 22শে ফেব্রুয়ারি আর 22শে অক্টোবর, সূর্যের প্রথম রশ্মি মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। এটিই মূল মন্দির। ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই দেখাতে পারলাম না।
দশম শতকে নির্মিত এক মূল্যবান মূর্তি চুরি হয়ে যাওয়ার পর মন্দিরের ঐতিহাসিক কাঠের ফটকটি সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। আপনারা কুমায়ুন ঘুরতে এলে অবশ্যই কাটারমল সূর্য মন্দিরটা দেখে নেবেন, ভালো লাগবে আপনাদের। কাটারমল মন্দির থেকে নিচে নেমে কৌশানী যাওয়ার রাস্তা ধরলাম। কোশি নদীর ধারেই রাস্তার ধারে এক হোটেলে আমরা লাঞ্চ করে নিলাম। जगन्नाथ ये क्या हुआ? क्या हो गया? আমাদের ড্রাইভার দাদা প্রসাদজি কিন্তু দারুণ দারুণ জায়গায় আমাদের লাঞ্চের জন্য দাঁড় করিয়েছেন গাড়ি। बढ़िया जगह है। ये कोशी रिवर है ना? যাওয়ার পথে এই ল্যান্ডস্কেপটা দেখে গাড়িটা দাঁড় করালাম। দূরে এঁকে বেঁকে বয়ে চলেছে কোশি নদী, এর সাথে দূরের পাহাড় ঘেরা উপত্যকাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। কৌশানীতে আমরা কোনো হোটেল বুক করে আসিনি, ভেবেছিলাম স্পট বুকিং করব কিছু কিছু হোটেল দেখে। প্রথমে চলে গেলাম গান্ধী আশ্রমে। গান্ধী আশ্রমে রুম অ্যাভেলেবেল ছিল, কিন্তু রুমগুলো খুব একটা ভালো লাগেনি আমাদের, তাই পাশের এক হোমস্টেতে আমরা রুম নিয়ে নিলাম। হোমস্টেটির নেম কামাক্ষী হোমস্টে। চলুন ভেতরটা একবার দেখিয়ে দিই আপনাদের। हाँ वाह हाँ ये वाला देखो बेड ओके। और ये वाला बाथरूम है जिसके अंदर हम लोग क्रिकेट खेल सकते हैं। हैं? हाँ, ऐसे मारूंगा ऐसे मारूंगा चल इसको बंद कर दे। ओह अच्छा। छोटू बहुत अच्छा बोला है तुमने। और यहाँ से व्यू दिखता है कैसे? রুম থেকে বেরিয়ে রয়েছে এই সবুজ লন, আর এখানে দাঁড়ালে কিন্তু দূরের সমস্ত পাহাড়ের রেঞ্জ দেখা যায়। রুমটা নিয়েছিল 1000 টাকা আমাদের থেকে। এখন সানসেটের টাইম, আর দূরের সমস্ত পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। সামনের যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলোই গান্ধী আশ্রম। বুঝতেই পারছেন গান্ধী আশ্রমের একদমই পাশে রয়েছে আমরা। কৌশানীতে রয়েছে প্রচুর হোটেল। আপনারা যদি বুকিং নাও করে আসেন তাহলেও আপনাদের পছন্দ মতো হোটেল আপনারা এখানে দেখে করে নিতে পারবেন। বিকেলবেলা আশেপাশের রাস্তা একটু হেঁটে বেড়ালাম, তবে খুব বেশিক্ষণ আমরা ঘোরাঘুরি করতে পারলাম না, কারণ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড মর্নিং। সকাল থেকেই আজ আকাশের মন খারাপ, বৃষ্টি হয়েই চলেছে কালকে রাত্রি থেকে। দেখি আশেপাশের জায়গাটা একটু হেঁটে বেড়াই বৃষ্টির মধ্যেই। কৌশানীর সকালবেলা প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, চারিদিকে পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাও ছাতা নিয়ে একটু বেরোলাম। দেখি গান্ধী আশ্রমের দিকটা একটু হেঁটে আসি বৃষ্টির মধ্যেই। ঘুরতে এসে যদি রুমে থাকতে হয় তাহলে তো আর কোনো লাভ নেই না, তাই যা পাওয়া যায় সেটুকুই দেখি। বেশ ঠান্ডা এখানে, টেম্পারেচার দেখলাম 8 ডিগ্রি দেখাচ্ছে। এই হচ্ছে গান্ধী আশ্রম। কালকে বিকেলবেলায় যখন এসেছিলাম তখন পুরো সুন্দর ওয়েদার ছিল, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল। এটা কিন্তু টিকিটের ব্যবস্থা আছে, 20 টাকা করে পার হেড লাগে, কিন্তু এখন কেউ নেই। সকাল 6টা থেকে 8টা অবধি কোনো টিকিট লাগে না। এখানে রুমগুলো শুরু হচ্ছে 851 টাকা থেকে।
তারপরে 1,500 টাকা 2,000 টাকার রুম আছে। এটা মিউজিয়ামটা এখনো খোলেনি, তো খুললে পরে আপনাদের দেখাচ্ছি। এখানটা দেখুন পুরো মেঘে ঢাকা। কিছু দেখা যাচ্ছে না। আজকে মনে হচ্ছে সারাদিনটা এরকমই চলবে। সত্যি বলতে পাহাড়ে আমার এই ওয়েদারটা কিন্তু ভালোই লাগে। এই মেঘ, বৃষ্টি, রোদ সবই ভালো লাগে আমার। পাহাড় এরকমই, ওয়েদারের উপরে কারোর কোনো হাত নেই। কালকে ঝকঝকে ওয়েদার, তো আজকে বৃষ্টি। যাই হোক, গান্ধী আশ্রমের রুমগুলো কিন্তু একদমই ভালো না। আমরা কাল এসেছিলাম, এসে আমাদের খুব একটা ভালো লাগেনি রুমগুলো, তাই পাশে একটা হোমস্টেতে নিয়েছি। এই হচ্ছে গান্ধী আশ্রম। এই যে সামনে দুটো রুম দেখছে, এই রুমগুলোর ভাড়া হচ্ছে 1,500 টাকা করে, আর পেছনের দিকে আছে 851 টাকা করে। আর আমাদের হোমস্টেটা হচ্ছে জাস্ট এই পাশেই। এই যে গ্রিন যে গাছটা দেখছেন, সামনের গাছের জাস্ট পেছনেই। এটা আমাদের হোমস্টের এন্ট্রি। হোমস্টেটা একবার দেখিয়ে দিই, চলুন। এই হোমস্টেটি একদম নতুন হওয়ায় এখানকার রুম আর বাথরুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে এই সবুজ একটা লন, এই সামনে থেকে কিন্তু পুরো রেঞ্জটা দেখা যায়। আর এই লনের সামনেই এই 3টে রুম আছে। আমরা 2টো রুম নিয়েছিলাম এখানেই। গান্ধী আশ্রমকে পেছনে ফেলে, মানে গান্ধী আশ্রমে একদম উল্টো দিকের যে রাস্তাটা চলে আছে জঙ্গলের মধ্যে, সেই রাস্তা দিয়ে কিছু দূর এগোনোর পরেই আছে একটি শিব মন্দির। আমরা এখন সেই দিকেই এগোচ্ছি। আপনার যদি কৌশানী আসেন আর গান্ধী আশ্রমে আশেপাশে থাকেন, তাহলে কিন্তু এই রাস্তায় অবশ্যই আসবেন, ভালো লাগবে আপনাদের। শিব মন্দিরটি বিশেষ কিছু নয়, গ্রামের মধ্যে যেরকম মন্দির হয় সেরকমই আর কি। তবে আশেপাশের লোকেশনগুলো খুব সুন্দর। এখানে উপর থেকে ভিউটা কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের। বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে, তাই আর দেরি না করে ফিরে গেলাম হোমস্টেতে। আকাশের যা পরিস্থিতি, মনে হয় না আজ কোনো সাইট সিইং দেখতে পাবো আমরা কৌশানীর। বৃষ্টি মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য রানীক্ষেতের দিকে। যাওয়ার পথে দেখে নিলাম এখানকার শল ফ্যাক্টরি।
এখানে শল ফ্যাক্টরিতে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। আমরাও কিছু শল কিনেছিলাম এখানে। কৌশানীর শল ফ্যাক্টরি ছাড়াও যে সমস্ত সাইট সিং আছে তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বৃষ্টির জন্য আমাদের কিছু দেখা হয়নি, কিন্তু আপনারা এলে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করে নিন। এটা ঠিক কৌশানীতে এসে আমরা সেভাবে ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না জায়গাটাকে। সত্যি বলতে ওয়েদারের উপর তো আমাদের কারোরই কোনো হাত নেই। বৃষ্টির প্রকোপ কিন্তু বেড়েই চলেছে, তাই আর দেরি না করে এগিয়ে চললাম আমরা রানীক্ষেতের দিকে। কৌশানী ব্লগ আপাতত এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোড রানীক্ষেত নিয়ে। টিল দেন, বাই বাই।